স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজ এই লকডাউন পরিস্থিতির মধ্যে তোমাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব, ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ক যে চ্যাপ্টারটি আছে সেটি তোমাদের সামনে উপস্থাপন করব। যদিও এটি ভারতবর্ষের ইতিহাস নয়, একটি ইউরোপের ইতিহাস। এটি তোমরা কঠিন করে ভাববে না। তোমাদের বিষয়বস্তুগুলি যদি সহজভাবে বোঝানো যায় তাহলে তোমাদের কাছে বিষয়টি খুবই সহজ হয়ে যাবে। এখানে তাহলে প্রথমেই আসা যাক শিল্প বিপ্লব। তাহলে প্রথম শিল্প বিপ্লব কথাটাকে বুঝতে গেলে বলছি বিপ্লব কথাটাকে আগে বোঝো। বিপ্লব শব্দের অর্থটা কি, বা বিপ্লব কোথার থেকে তৈরি হয়েছে? কথাটা হচ্ছে প্লব কথার থেকে বিপ্লব কথাটা তৈরি হয়েছে। মানে প্লব শব্দের অর্থ হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা, আর বিপূর্বক অর্থাৎ বিশেষভাবে লাফিয়ে লাফিয়ে চলে যাহা, তাহাই হচ্ছে বিপ্লব। তাহলে এখানে বিশেষভাবে লাফিয়ে কি চলেছে? আমরা লক্ষ্য করেছি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপে একটি ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কি? যে শিল্পের ক্ষেত্রে, শিল্পের ব্যাপারটা কি? যে মানুষের দৈহিক পরিশ্রমের পরিবর্তে কল কারখানায় যে প্রযুক্তির সাহায্যে জিনিসপত্র উৎপাদন হচ্ছে, সে উৎপাদিত সামগ্রীর একদিকে যেমন গুণগত মান, আরেকদিকে পরিমাণগত যে একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছিল, সেটা আমরা শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করেছি। কেন? সেটা যে পুরনো আমলের যে সমস্ত জিনিসগুলো উৎপাদিত হতো, সেই উৎপাদন সামগ্রীর গুণগত মান এবং পরিমাণগত দুটোরই একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছিল এই বিপ্লবের মাধ্যমে। সেটা বিশেষ করে আমরা ইউরোপ মহাদেশের মধ্যে ইংল্যান্ডে প্রথম দেখি। আর এই যে শব্দ, এই ব্যবস্থা, এই অবস্থাটাকে ফরাসি সমাজবিদ অগাস্টি ব্ল্যাঙ্কি প্রথম এই কথাটা শিল্প বিপ্লব হিসাবে আমাদের সামনে তুলে ধরেছেন। কেননা শিল্পের ক্ষেত্রে যে এই যে রেডিক্যাল চেঞ্জ হলো, এই যে মারাত্মক পরিবর্তন হলো উৎপাদন ব্যবস্থায়, বিশেষ করে এর গুণগত মান এবং পরিমাণগত দুটোর ক্ষেত্রে। গুণগত মান বলতে কোনো একটা জিনিস ভালো না মন্দ, আর পরিমাণগতভাবে কতটা জিনিস উৎপাদিত হতে পারত আগে মানুষের হস্তচালিত শিল্পের মধ্য দিয়ে, তারপর যন্ত্রের সাহায্যে আরও কত বেশি উৎপাদন হলো, সেটার ক্ষেত্রে বহু পরিবর্তন সাধিত হয়েছিল। কথার কথা, ধরা যাক কোনো একজন তাঁতি বাড়িতে হস্তশিল্পের দ্বারা তার একটা কাপড় বুনত 24 ঘন্টায় একটি। এবার লক্ষ্য করা গেল যন্ত্রের সাহায্যে সেটি 24 ঘন্টায় প্রায় 100 কাপড় উৎপাদিত হলো। তাহলে এখানে দেখা গেল তার পরিমাপে অনেক বেড়ে গেল, এবং তার গুণের ক্ষেত্রে মানুষ যেটা হাতে তৈরি করত আর মেশিনের সাহায্যে তার সেই যে সুন্দর একটা বস্ত্র আমাদের সামনে উপস্থাপিত হলো বা আসলো বাজারে, এটা হচ্ছে তার গুণগত এবং পরিমাণগত একটা পরিবর্তন। এটা ফরাসি সমাজতত্ত্ববিদ অগাস্টি ব্ল্যাঙ্কি এই অবস্থাটাকে তিনি প্রথম শিল্প বিপ্লব হিসেবে নামাঙ্কিত করেন। যদিও এটা তিনি প্রথম বলেছিলেন, কিন্তু এই কথাটা বণিক মহলে এবং বুদ্ধিজীবী মহলে প্রথম তুলে ধরেছিলেন
আমরা লক্ষ্য করি ইংরেজ ঐতিহাসিক টয়েনবি তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক বক্তব্যের মাধ্যমে তিনি বুদ্ধিজীবী মহলের মধ্যে এই বক্তব্য তুলে ধরেছিলেন। তাহলে আমরা লক্ষ্য করছি যে প্রথম যে শিল্প বিপ্লব, এই কথাটার অর্থ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শিল্প বিপ্লব কথাটা প্রথম কোথার থেকে শুরু হলো, কে শুরু করলো, আর কেন এটাকে শিল্পের বিপ্লব বলেছেন। কেন একটা বড় মাপের পরিবর্তন, পুরনো যে গতানুগতিক সনাতনী যে উদ্ভাবনী চিন্তাভাবনা, যে জিনিসপত্র উৎপাদন, তার থেকে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রয়োগ করে আমরা লক্ষ্য করলাম উৎপাদন ব্যবস্থায় গুণগত মান, পরিমাণগত মান দুটোরই বহু পরিবর্তন সাধিত হলো। তাই এটাকে শিল্পের বিপ্লবের সঙ্গে একটা তুলনা করেছেন। একটা পুরনো অবস্থার থেকে একটা দারুণ নূতন অবস্থায়, একটা যে নূতন অবস্থাটা মানুষের কাছে আরও বেশি বেশি করে গ্রহণ করার মতো, অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন, বাণিজ্যিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন। তাহলে এই যে বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন, তাহলে স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রেও একটা নতুন ধরনের গতিশীলতা আমাদের সামনে তুলে ধরেছিল। তাই এটাকে আমরা শিল্পের বিপ্লব, বা ওই যে প্রথমে বলেছিলাম প্লব বা লাফিয়ে লাফিয়ে চলা, যে পুরনো আমলের যে চিন্তা ভাবনা ছিল উৎপাদন ব্যবস্থায়, তার থেকে যেন একটা লাভ দিয়ে একটা বড় গতিশীলতা লাভ করেছে। তাই এটাকে শিল্প বিপ্লব অভিহিত করা হয়েছে নামে। এবার আসা যাক তোমাদের উপনিবেশের কথা। এই চ্যাপ্টারে আছে উপনিবেশবাদ। তো উপনিবেশবাদটা কি? প্রথমে তোমাদের কতগুলো কথা ভালো করে বুঝতে হবে। উপনিবেশ, উপশব্দের অর্থ কি? উপ মানে সমীপে বা সামনে, আর নিবেশ মানে অবস্থান করা বা থাকা। তাহলে উপনিবেশ মানে সমীপে বা সামনে অবস্থান করা। আর বাদ, বাদ শব্দের অর্থ হচ্ছে মতবাদ, যা কথা। যেমন তোমরা শুনে থাকো গান্ধীবাদ, মার্ক্সবাদ, নেহরুবাদ, এরকম ধরনের বাদ হচ্ছে মতবাদ বা কথা। তাহলে যে মতবাদ বা কথা, যে চিন্তা ভাবনা আমরা লক্ষ্য করি ঐতিহাসিকরা, তারপর সমাজতত্ত্ববিদরা যা তুলে ধরেছেন, একটা এমনই একটি আর্থিক পরিবেশকে যেটাকে তারা উপনিবেশবাদ বলেছেন। তাহলে এই উপনিবেশবাদ আরও সহজভাবে তোমাদের বুঝতে হবে। তাহলে কারা কিভাবে সমীপে বা সামনে অবস্থান করেছে। ধরা যাক আমরা লক্ষ্য করে যে তোমাদের আমাদের দেশীয় ইতিহাস যদি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। কিরকম? দেখো 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল। তারা প্রথম ব্যবসা বাণিজ্য করার জন্য, তার আগে তারা এসেছিল ব্যবসা বাণিজ্য করতে। কিন্তু এবার লক্ষ্য করা গেল 1757 সালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে তারা কিন্তু প্রথম এ দেশে তারা ব্যবসা বাণিজ্যকে আরও দৃঢ় করার চেষ্টা করলো। সেখানে কিন্তু তারা ক্ষমতা দখল তখনও করেনি। তারা কিন্তু এদেশে বিভিন্ন জায়গায় বাণিজ্য ঘাঁটি তারা তৈরি করেছিল। তারপরে আমরা লক্ষ্য করলাম 1764-তে বক্সারের যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং আমরা লক্ষ্য করলাম বাংলার নবাব সিরাজউদ্দৌলা, এবং তোমরা পরবর্তীকালে যে সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বিরোধের সম্পর্ক তোমরা লক্ষ্য করেছো। তারপর 1764-তে যে বক্সারের যুদ্ধ হয়েছিল, সেখানে আমরা লক্ষ্য করলাম যে মুঘল সম্রাট জড়িত ছিল তৎকালীন সময়ে। আমরা লক্ষ্য করলাম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ছিল সেই সময় যুদ্ধে। আমরা লক্ষ্য করলাম বাংলার নবাব মীর কাসিমও পর্যন্ত যুক্ত ছিল। তাহলে এরা যুক্ত থেকেও তখন কিন্তু ব্রিটিশদের ওই যে ব্যবসা বাণিজ্যের নাম নিয়ে তারা যে দেশে এসেছিল, তারা ব্যবসার নাম নিয়ে পরবর্তীকালে লক্ষ্য করা যায় যে বক্সারের যুদ্ধের মধ্যে দিয়ে ভারতবর্ষের শক্তিকে তারা পরাস্ত করেছিল। তা ভারতবর্ষের শক্তিকে পরাস্ত করার পর তারা কিন্তু ক্ষান্ত হয়নি। তারা কিন্তু তারপর 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ, অর্থাৎ আমাদের দেশের আর্থিক ব্যবস্থা বা শুল্কের উপর তারা আধিপত্য স্থাপন করলো।
তারা দেখো ধীরে ধীরে তারা এ দেশে ব্যবসা বাণিজ্য করতে এসে তারা কিন্তু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে। তাহলে এই যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার যে চিন্তাভাবনা, বহিরাগত শক্তি, তারা ব্রিটেন থেকে এসেছে। ব্রিটেন থেকে এসে আমাদের দেশে অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি দেশ ভারতবর্ষ, তেমনিভাবে চীনে, আফগানিস্তান, পাকিস্তান বলো অধুনা, এই সমস্ত অখণ্ড ভারতবর্ষের মধ্যে তখন তোমার আফগানিস্তানও ছিল, পাকিস্তানও ছিল, সব কিছুই ছিল তখন। চীনটা একটু পৃথক ছিল। এই সমস্ত জায়গায় তারা কিন্তু ব্যবসা বাণিজ্যর নাম নিয়ে তারা দখলদারি করে বসেছিল। তাহলে এই যে তারা দখলদারি করছে বা করেছিল, এই দখলদারি করার যে সিস্টেমটা, কিভাবে তারা ব্যবসা বাণিজ্যের নাম নিয়ে এসে অন্যের দেশ দখল করে তারা সেখানে ঘাঁটি স্থাপন করে অবশেষে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলো। এই যে রাষ্ট্রীয় ক্ষমতা, বাইরের শক্তি এসে অন্য একটা রাষ্ট্রের উপরে যখন ক্ষমতা দখল করে, তখন সেটাকে একটা ঔপনিবেশিকবাদ বা মতবাদ বা চিন্তা ভাবনা আমরা বলতে পারি। কথার কথা, আমাদের সামনে এখন বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র। যদি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, ভারতবর্ষের যদি কোনো একটা কোম্পানি গিয়ে তোমার বাংলাদেশ দখল করে, চীন দখল করে, তাহলে সেটা ভারতবর্ষের একটা উপনিবেশ তৈরি হবে বাংলাদেশে, চীনে। তেমনিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে ব্রিটেনে বা ইউরোপে অবস্থিত একটা কোম্পানি। আমাদের দেশে যেমন নাকি টাটা, বিরলা, আম্বানি, সিঙ্গানিয়া বিভিন্ন রকম কোম্পানি আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তেমনি একটি ব্রিটেনের কোম্পানি ছিল। সেই কোম্পানির তারা কিন্তু সবই ছিল ইংরেজ, কিন্তু তারা কিন্তু আমরা লক্ষ্য করলাম তারা এই পৃথিবীকে রাজ করে বেরিয়েছিল। শুধু ভারতবর্ষ না, শুধু এশিয়া মহাদেশ না, আফ্রিকা মহাদেশের, আমেরিকার বিভিন্ন জায়গায় তারা এরকমভাবে দখলদারি চালিয়েছিল। এই দখলদারি চালানোর যে চিন্তা ভাবনা, এটাকেই আমরা এক কথায় উপনিবেশবাদ বলি। এরপরে আমরা আসি সাম্রাজ্যবাদের কথা। সাম্রাজ্যবাদ, আমি আগেই বলেছি তোমাদের, বাদ শব্দের অর্থ হচ্ছে মতবাদ বা চিন্তা ভাবনা বা কথা। তা সাম্রাজ্যবাদ শব্দটার অর্থেই, সাম্রাজ্যবাদ শব্দের মধ্যেই তোমার এই অর্থ নিহিত রয়েছে। তাহলে সাম্রাজ্যবাদ, তাহলে কথাটা দেখো, সম্রাটের রাজ্য ইতি সাম্রাজ্য। তাহলে সম্রাট যত দূর রাজ্য বিস্তার করতে পারে সেটা হচ্ছে তার সাম্রাজ্য। তাহলে আমরা লক্ষ্য করেছিলাম যখন আধুনিকতার বাতাবরণ তৈরি হলো, তখন কিন্তু রাজা রানী অনেক ক্ষেত্রে তারা কিন্তু ম্রিয়মাণ হয়ে পড়ল। সেখানে তারা কি করলো, যে রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে পোহালে সবরই। যে বণিকের মানদণ্ড, বণিক কিন্তু ব্যবসা বাণিজ্য করতে আসে, তার মানদণ্ড হচ্ছে পাল্লা বাটখারা। দেখা দিল রাজদণ্ড রূপে, রাজদণ্ড মানে শাসনের ক্ষমতা, পোহালে সবরই, সবরই মানে সকালবেলা প্রভাত যখন হয়েছে। এটা কবি তার অন্তর্দৃষ্টিতে, তার অন্তর আকাশে সেই ছবি যেন দেখেছেন, সেখান থেকে আমাদের সামনে এই কথা তুলে ধরেছেন। সেখানে আমরা লক্ষ্য করি উপনিবেশবাদের মধ্যে যে শক্তিরা ছিল, যে বাণিজ্যিক শক্তি ছিল, যারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ইউরোপে পরিচালনা করত, তারা কিন্তু সেই দেশের রাষ্ট্র শাসকদেরকে অর্থ দিয়ে, তাদের চিন্তা ভাবনা দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং বুঝিয়ে তাদেরকে এমনভাবে নিজেদের অধীনে এনেছে, যারা সেই রাষ্ট্রশক্তি অন্য রাষ্ট্রশক্তিকে, যারা স্বাধীন দেশ, তাদের উপরে দখলদারি করা যায়। এই যে তারা কিন্তু তখন এক একটা, তারা কিন্তু সম্রাট হয়ে বসে রয়েছে। সেই দেশের কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, কিন্তু তারা বণিকদের হাতে কাঠের পুতুলের মতন হয়ে গিয়েছিল। কেন, এই জগৎটা হচ্ছে আর্থিক জগৎ। এই জগতে যার কাছে অর্থ আছে তারা কিন্তু সেই অর্থকে সুপথে পরিচালনা করতে পারে বা কুপথেও পরিচালনা করতে পারে। ওরা কিন্তু কুপথে পরিচালনা করেছিল, তাদের উদ্দেশ্য মহৎ ছিল তাদের কাছে, কিন্তু আমাদের কাছে সেটা মহৎ নয়। তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যের বিস্তার করা, তাদের উদ্দেশ্য ছিল পুঁজির বিস্তার করা, তার আরও ধনী থেকে ধনী হওয়া। এই ধনী থেকে ধনী হওয়া, এই চিন্তাভাবনার নিরিখে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম ইউরোপের যারা শক্তিধর রাষ্ট্রগুলো, বিশেষ করে স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, এই সমস্ত রাষ্ট্রগুলো
বেলজিয়াম আমরা লক্ষ্য করি, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আমরা এশিয়া মহাদেশ, তারপর আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন দেশগুলোতে তারা পরাস্ত করে সেই সমস্ত শক্তিধর, নিজেরা শক্তিধর হয়ে উঠেছিল এবং সেখানে তাদের রাজ্য, তাদের সীমানা বিস্তার করেছিল। এটি হচ্ছে সাম্রাজ্যবাদের কথা, এটি হচ্ছে উপনিবেশবাদের কথা। তাহলে দেখো, শুরু হয়েছে শিল্প বিপ্লব দিয়ে। তাহলে শিল্পের বিপ্লবের মধ্য দিয়ে সেই দেশের মানুষের কাছে প্রচুর অর্থ চলে এসেছিল। বিশেষ করে ইংল্যান্ডের যারা পুঁজিপতিরা ছিলেন, তারা তখন কি করবে, সেই দেশের সরকারকে বুঝিয়েছিল এবং ইউরোপের অন্যান্য দেশের রাজাদেরকে তারা বুঝিয়েছিল, সম্রাটদেরকে বুঝিয়েছিল যে তোমাদেরকে অর্থ দিচ্ছি, তোমরা অন্য দেশ দখল করো। দখল করার মধ্য দিয়ে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। আমরা লক্ষ্য করেছিলাম একদিন ইউরোপের সেই ব্রিটিশদের, তাদের সেই পতাকা সারা পৃথিবীর বিভিন্ন অংশে তারা উড়েছিল। এটাই হচ্ছে গিয়ে সাম্রাজ্যবাদের একটা চিন্তা ভাবনা। তাদের মতবাদ, তাদের কথাটাই অন্য রাষ্ট্রকে জোর করে মানাতে তারা বাধ্য করেছিল। কেননা তারা যে দেশগুলো দখল করেছিল, সেই দেশের পুলিশি ব্যবস্থা, সেই দেশের সামরিক ব্যবস্থা, সেই দেশের প্রশাসনিক ক্ষমতা সমস্ত তারা নিজেদের অধিকারে নিয়েছিল। অধিকারে নিয়ে যে দেশগুলোকে তারা দখল করেছিল, সেই দেশগুলোকে তারা নিজেদের অধীনে রেখে একটা গরু, ছাগল, ভেড়ার মতো, যেমন আমরা গৃহপালিত পশুদেরকে আমরা যেভাবে পরিচালনা করি, ঠিক সেইভাবে তারা পরিচালনা করার চিন্তা ভাবনা করেছিল। এখানেই আমাদের একটা মজার বিষয়, জানার বিষয়, যে এইখানে কোনটা উপনিবেশবাদ বলছে, কোনটাকে আমরা সাম্রাজ্যবাদ বলছি। সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ এটা যেন একই মুদ্রার দুটো দিকের মতন। এইটুকুই আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। পরবর্তী সময় এই চ্যাপ্টারের আরও বিষয় নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো।